মাত্র ৭ বার বিশ্বকাপ খেলা একটা দল যারা গত বিশ্বকাপে পুরো বিশ্বকে পুরো চমকে দিয়েছে। তারা খেলেছে সেমিফাইনালে, তারা হারিয়েছে পর্তুগাল, স্পেনের মতো শক্তিশালী জায়ান্টদের। বলছিলাম মরক্কোর কথা। আর অন্যদিকে আছে ফুটবল ইতিহাসে বা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সফল দল এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। দেখার অপেক্ষা যে সেখানে অভিজ্ঞতার জয় হবে নাকি আবারও নতুন কোনো ইতিহাস লিখবে মরক্কো। বিশ্বকাপ মানেই ব্রাজিলের গল্প, আর বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সফল দলও কিন্তু তারা। পাঁচটা বিশ্বকাপ, তাদের ঘরে আছে 3টে জুলে রিমে ট্রফি। আর পরবর্তীতে যখন বিশ্বকাপ শুরু হয়েছে মূলত 1970 সালের পর, সেই বিশ্বকাপের ট্রফি তাদের ঘরে আছে 2টো। তো সব মিলে তাদের ঘরে আছে 5টা শ্রেষ্ঠত্বের ট্রফি। মোট 5 বার শিরোপা জয়ের পাশাপাশি প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশও তারা। কিন্তু 2002 সালের পর এই দলটাই বিশ্বকাপের ট্রফিটা আর ছুঁয়ে দেখার সৌভাগ্য নিতে পারেনি। ব্রাজিলের ইতিহাসে 2002 সালের পর 2006, 2010, কিন্তু 2014 সালে ব্রাজিলের ইতিহাসে ঘটে যায় এক মারাকানা ট্র্যাজেডি। যে মারাকানা ট্র্যাজেডির গল্পটা এখনো ব্রাজিলিয়ানদের বয়ে বেড়াতে হয়। নানা জায়গায় শুনতে হয় অনেক রকমের কটূক্তি, যেমন যেটাকে আমরা বলে থাকি 7 আপ। আলটিমেটলি ফুটবলে অনেক সময় অনেক রকমের অঘটন ঘটে যায়, এবং ব্রাজিলের সাথে যে অঘটনটা ঘটেছে সেটার জবাব কিন্তু ব্রাজিল আজ পর্যন্ত দিতে পারেনি, এখনো পর্যন্ত। সো এবার 2026 সালে সেই প্রশ্নের জবাব বা সেই মারাকানা ট্র্যাজেডির জবাবটা দেওয়ার হয়তো বা মোক্ষম সময়। কারণ দলে যেহেতু কার্লো আনচেলত্তির মতো একজন বিখ্যাত কোচ আছে, সেক্ষেত্রে ব্রাজিলিয়ানরা হয়তো বা নতুন করে সেটাকে একটা স্বপ্ন দেখতেই পারে। 2002 সালের পর ব্রাজিলের যে যোগবনিতা ফরমেশন ছিল, সেই ফরমেশনটা অনেকটা ধ্বংস হয়ে যায় ইউরোপিয়ান যে একটা ফুটবলের আধিপত্যের কারণে। এটা একদম বাস্তব সত্য কথা। সো সেই যোগবনিতা ফরমেশনটা এবার কি আবার ফিরে আসতে পারে কিনা, অনেকে বলছে যে আনচেলত্তি হয়তো বা সেই ফরমেশনে ফিরে যেতেও পারে। এখন দেখার অপেক্ষা যে আসলে মাঠে কি দাঁড়ায়। এবং ব্রাজিল তাদের ইতিহাসে প্রথমবারের মতো কার্লো আনচেলত্তিকে নিয়োগ করেছেন, যিনি ব্রাজিলের ইতিহাসে ব্রাজিলের বাইরের একজন কোচ। তিনি এমনই একজন কোচ যিনি যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি সোনা ফলিয়েছেন। সো এবার যেহেতু তার হাতটা আছে ব্রাজিলের উপর, দেখাই যাক না ব্রাজিল কি তাদের হেক্সা শুরুটা কেমন করে। মরক্কো বিশ্বকাপে খেলেছে 6 বার এবং কোনোবারই তারা গ্রুপ পর্বে পার হতে পারেনি। কিন্তু 2022 সালে পুরো বিশ্বকে তারা থমকে দিয়েছে, বিশ্বকে তারা চমকে দিয়েছে এবং বিশ্বকে তারা অবাক করে দিয়ে সেমিফাইনাল খেলেছে। হারিয়েছে পর্তুগাল, স্পেনের মতো শক্তিশালী জায়ান্টদের। 2022 বিশ্বকাপে তারা আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে। আর আজকের মরক্কো আর সেই আগের মরক্কো, এই দুটো মরক্কো কিন্তু সম্পূর্ণই আলাদা। তারা এমনই একটি দল, তারা যেই কোনো শক্তিশালী প্রতিপক্ষ বা যে কোনো শক্তিশালী জায়ান্টের রাতের ঘুম কিন্তু তারা কেড়ে নিতে প্রস্তুত। তবে ধারণা করা হচ্ছে যদি যোগবনিতা ফরম্যাটে যদি ব্রাজিল ফিরে না যায়, সেক্ষেত্রে ব্রাজিল তাদের সেই চিরচেনা 4-3-3 ফরমেশনে হয়তো মাঠে নামতে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের একাদশ হতে পারে অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাগালহাস, আলেক্সান্দ্রো, ক্যাসিমিরো, ব্রুনো গিমারেজ, আন্দ্রেস পেরেইরা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র আর এন্ড্রিক অথবা ম্যাথিউস চুনহা। এর কারণটা হচ্ছে নেইমারকে এই স্কোয়াডে আমার না রাখার ব্যক্তিগত কারণ হচ্ছে যেহেতু তার একটা ইনজুরির সমস্যা আছে। সো হয়তোবা কোচ তাকে রাখতেও পারে, তবে আমার মনে হয় না তাকে ফুল টাইমের জন্য হয়তোবা ম্যাচে নামাতে পারেন তিনি। সো সেই জায়গাতে আমি স্ট্রাইকার পজিশনে এনরিক অথবা ম্যাথিউস চুনহাকে রাখছি। হয়তোবা এই দুজন থেকে যে কোনো একজনকে হয়তোবা তিনি নামাতে পারেন। আর মরক্কো গত বিশ্বকাপে 4-1-4-1 এই ফরমেশনে পুরো বিশ্বকে যেহেতু চমকে দিয়েছে, এবারে বিশ্বকাপেও তারা এই ফরমেশনটাকেই কাজে লাগানোর চেষ্টা করবে। দলে আছে ইয়াসিন বুনোর মতো সেরা একজন গোলরক্ষক, আশরাফ হাকিমির মতো বিশ্ব সেরা একজন ফুল ব্যাক, এরপরে সাইস আছে, সাদানে, মাজরাউই, সোফায়ান আম্বারাত, ওনাহি, ব্রাহিম দিয়াজ, জিএস হাকিমি, আমিন সেভাই। তবে ইনজুরির কারণে মরক্কোর গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় নায়েল আগুয়ার্ড এবং আবদে ইজালজৌলকে পাচ্ছে না, এবং এটি কিন্তু দলটার জন্য একটা বড় ধাক্কা হতে পারে। কারণ এই দুজন গত বিশ্বকাপে মরক্কোর জন্য ত্রাণকর্তা হিসেবেই আবির্ভূত হয়েছিল। তবে এই ম্যাচের সব থেকে বড় দৌলত যদি দেখা যায়, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর আশরাফ হাকিমির মধ্যে। এই দুজনের হয়তোবা পারফরমেন্সের উপর ভিত্তি করে হয়তোবা এই ম্যাচের পুরো ফরমেশন বা পুরো মোড়টা ঘুরে যেতে পারে। কারণ একদিকে বিশ্বের সেরা একজন উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, অন্যদিকে বিশ্বের দ্রুততম ও আক্রমণাত্মক ফুল ব্যাকদের একজন হচ্ছে হাকিমি। পুরো ম্যাচ জুড়ে এই দুজনের লড়াই দেখার জন্য কিন্তু আসলে মুখিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব। আর মিডফিল্ডে ব্রুনো গিমারেজ আর সোফায়ান আম্বারাত, এই দুজনের মধ্যে একটা লড়াই হবে। ব্রাজিল বল দখলে রাখতে চাইবে, মরক্কো চাইবে বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক করতে। যেই দল
মূলত এই ম্যাচে যেই দল মিডফিল্ড নিয়ন্ত্রণ করবে সেই দলের হাতেই গ্রুপ পর্বের প্রথম জয়টা চলে আসতে পারে। বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কো একবারই মুখোমুখি হয়েছিল। 1998 সালের সেই বিশ্বকাপে ব্রাজিল 3-0 গোলে হারিয়েছিল মরক্কোকে। তবে বর্তমান মরক্কো যেহেতু সে আগের দল নয়, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি বিশ্বকাপের পরবর্তী একটা ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে ব্রাজিলকে তারা 2-1 গোলে হারিয়েছে। যদিও সেই সময় ব্রাজিলের অবস্থাটা আসলে একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল। একটা অভিজ্ঞ কোচবিহীন একটা টিমকে অনেকগুলো কোচ দিয়ে তারা টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু প্রতিটা কোচই হয়েছিল ব্যর্থ। আর দলের মধ্যে ছিল না কোনো রকমের কোনো কম্বিনেশন, এবং দল যে একটা সিলেকশন, মানে দল যে কিভাবে সিলেক্ট করতে হবে, হয়তো সেই জায়গাতেও ব্রাজিল তখন অনেকটাই পিছিয়ে ছিল। সেই পিছিয়ে থাকা দলটাই আস্তে আস্তে করে আনচেলত্তি গত বছর থেকে তিনি তুলে আনার চেষ্টা করছেন, এবং এখন দেখাই যাক কি দাঁড়ায় এই ম্যাচের ফলাফল। এখন সবশেষে বলতে চাই, ব্রাজিল কি মরক্কোর এই শক্তিশালী ডিফেন্স ভাঙতে পারবে? আর মরক্কো কি তাদের বিখ্যাত কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে পারবে? এই ম্যাচে প্রথম গোলটাই বা কে করবে? কারণ এমন ম্যাচে প্রথম গোল প্রায়শই পুরো ম্যাচের গতিপথকে কিন্তু আসলে পাল্টে দেয়। আপনাদের মতে এই ম্যাচটা কে জিতবে? 5বার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি আফ্রিকার গর্ব মরক্কো? সেই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাকে কমেন্টে জানান। এবং বিশ্বকাপের এরকম আরো অনেক গল্প এবং বিশ্লেষণ পেতে বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।